সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। এস.এম. শাকিল চৌধুরী, চেয়ারপারসন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি। শাকিল, আপনাকে স্বাগত। এরপরে আছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, প্রকৌশলী, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ ভাই। আমরা দুজনকে স্বাগত। শাকিল, কেমন আছেন? আছি, ব্যাস চলে। কি অবস্থা দেখছেন দেশের পরিস্থিতি? দেখে যাচ্ছি আমরা, পুরো দেশে নির্বাচন হবে হবে না, নানান রকমের বিভ্রান্তি। কেন এগুলো আছে, মানে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করেছেন, তার কলিগসরা একমত হয়েছেন নির্বাচন হবে। কতিপয় বা কোনো কোনো রাজনৈতিক দল তাদের মানে পছন্দ মতো সবগুলো কাজ এখনো হয়নি বলে তারা মনে করছে নির্বাচন হবে না, অথবা নির্বাচন ব্যাহত হবে। এই কথাও আমরা শুনেছি অন এয়ারে আপনাদের মাধ্যমে, যে নির্বাচন হতে দেব না, এই কথাও আছে। এই রকমের একটা অবস্থা তৈরি হলে সাধারণ মানুষ হিসাবে আমরা একটু আতঙ্কিত হই। আর আপনি যদি বলেন যারা দেশের বাইরে থাকেন তারা অনেক বেশি আতঙ্কিত হন। দেশের বাইরে যারা থাকেন তাদের কাছে গোটা দেশটাই হলো একটা বিষয় আর কি। এই জন্য দেশ ভালো থাকলে তারা বাইরে ভালো থাকেন, যে কারণে তাদের পেরেশানিটা অনেক বেশি। না হওয়ার এমন কি ঘটলো? না হওয়ার এমন কিছু ঘটেনি। আমি আরও দু এক জায়গায় আমার নিজের মতো করে মতামত বলেছি, বা আমাদের আকাঙ্ক্ষা যেটি, বেশিরভাগ মানুষ বা প্রবাসীর কথা যদি বলি, আমার ধারণা অনুযায়ী, আপনি জানেন আমি বিভিন্ন দেশে ঘুরে বেড়াই বাংলাদেশের ব্র্যান্ডিং ভালো কাজ করবার জন্য প্রবাসীদেরকে নিয়ে। কারণ প্রবাসীরা সত্যিকার অর্থেই দেশকে রিপ্রেজেন্ট করেন দেশের বাইরে, এবং খুবই আন্তরিকভাবে করেন তারা, এখানে কোনো দ্বিমত নেই। তো সে কারণে তাদের একটা ধারণা যে দেশে যদি একটা নির্বাচন হয়, একটি সরকার আসে, জবাবদিহিতার একটা জায়গা তৈরি হয়, অথবা যাওয়ার একটা জায়গা তৈরি হয়। এখন কোথায় যাবে? এখন এতগুলো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু সরকারের পাশে অনেকগুলো মানে কি বলা যায় প্রভাব কেন্দ্র তৈরি হয়েছে। সবগুলো রাজনৈতিক দলই মোটামুটিভাবে সরকারের ভেতরে কিছুটা তো মতদ্বৈততা মাঝে মাঝে উপলব্ধি করি, সকলেই করে, আপনারা করেন, আমরাও করি। সেটাকে যদি বিবেচনা নাও করে বা সেটাকে যদি উজ্জ্বল রাখে, প্রতি সরকারের চারপাশে যে সরকার যাদের সমর্থনে সরকার, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, এগুলোর মধ্যে যে ভিন্নতা, মতদ্বৈততা, নিজেদের একটু সুপিরিয়রিটি জাহির করা, ক্ষমতা প্রদর্শন করার একটা চেষ্টা, এগুলো কিন্তু খুব আতঙ্কিত করে প্রবাসী, বিশেষ করে যারা সরকারের কাছে যেতে চান। এখন সরকারের কাছে যাবেন, এই সরকারের মধ্যে যে এই যে প্রভাব বলয়গুলো আছে, এগুলোতে কি কাজ হবে হবে না, এগুলো নিয়ে একটা দ্বিধা আছে। তাদের ব্যবসা বাণিজ্যের চিন্তা যাদের আছে, যারা একটু ব্যবসা বাণিজ্য করেন, বিষয় সম্পত্তি যাদের আছে, এখন কিন্তু সাধারণভাবে প্রবাসীর মধ্যে কিন্তু দারুণভাবে যেভাবে উচ্ছ্বাস ছিল 24 পরবর্তী সময়, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়, যে একটা সুস্থ জীবন ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো এবং নতুন বন্দোবস্ত, যে কথাটা বলা হয়েছিল, নতুন বন্দোবস্ত, এই নতুন বন্দোবস্ত মানেই হচ্ছে যে পচা জীর্ণ ব্যবস্থাপনার বাইরে এসে এটা আধুনিক মডার্ন কনসেপ্টের মধ্যে যাবে। আপনি জানেন আমাদের প্রবাসীদের মধ্যে কিন্তু এখন বিভিন্ন দেশে দ্বিতীয় তৃতীয় প্রজন্ম কিন্তু তৈরি হয়ে গেছে। এই তৃতীয় প্রজন্ম কিন্তু আপনার এই মানে কি বলা যায়, ওই যে ব্যাকবাইটিং আর এই জিনিসগুলো পছন্দ করে না। আর রাজনীতি নিয়ে এত কৌশল, এগুলো তারা স্ট্রেট ফরওয়ার্ড তারা দেখতে চায়। কারণ তারা ওইসব দেশের রাজনীতিগুলো কিন্তু অনেক জটিলতা আছে উপরে, কিন্তু একেবারে মাস লেভেলে কিন্তু খুব জটিলতা, সেরকম এত মানে ক্যারিকাচার নেই। সে কারণে তারা কিন্তু কিছুটা হতাশ হচ্ছেন। তারা যারা উজ্জীবিত হয়েছিল, যাদের প্রোফাইল লাল হয়েছিল তরুণদের মধ্যে বিদেশে, এই সরকার আসবার পরে আমি দুবার, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে আমি দেশের বাইরে বিভিন্ন দেশের প্রবাসীদের সাথে মত বিনিময়ে গেছি। আমাদের রুটিন প্রোগ্রামের মধ্যেই 7টা দেশে গেছি আমি এই পরিবর্তনের পরে। প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে দেশে বা কি হবে, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস অনেকের মধ্যেই দেখেছি, বিশেষ করে তরুণদের মধ্যে, মানে নবপ্রজন্ম যেগুলো এখন তারা দায়িত্বে আছেন। আমাদের আপনাদের যারা প্রজন্ম, এরা কিন্তু পিছনে চলে গেছেন। আপনাদেরটা তো আরও অনেক আগেই, আমাদেরটা হয়তো এর মধ্যে পিছনে চলে গেছেন। এখন তাদের পরবর্তী যে প্রজন্ম জেগে উঠেছে, তারা কিন্তু এত জটিলতা দেখতে চায় না, এত বেশি স্বার্থপরতা, রাজনৈতিক স্বার্থপরতা। আমি কথাটা অন এয়ার এই কারণে বললাম, প্রত্যেকটি দলের মধ্যে তার দলের অনুভূতি বা দলের পছন্দ বা দলের চাহিদা, দলের সুবিধা কেন্দ্রিক একটা আছে,
স্বার্থপরতা আসছে। এটি কিন্তু জাতীয়ভাবে অনেক সময় যায় না। আপনি আপনার মতো করে একটা জিনিস বিবেচনা করছেন, আপনি মনে করেন এখান থেকে চট্টগ্রামে যাবেন, আপনি ট্রেনে যেতে পছন্দ করুন, আরেকজন বলছেন না না ট্রেনে না, আমি প্লেনে যাও, প্লেনটা ভালো। এখন আপনি চাপিয়ে দিবেন সেটা প্লেনে যেতে হবে। এই জিনিসটাই কিন্তু মানে সাধারণ আকাঙ্ক্ষার সাথে যায় না। আপনি প্লেনে যেতে চান প্লেনে যান, আমি ট্রেনে যেতে চাই আমাকে যেতে দেন, আমি হেঁটেও যাব। সৌদি আরবে তো এই দেশের মানুষজন হেঁটে হজ করতে গেছেন, এখন তো অথবা আমি যাব না, বা আমি যাব না, অপশন ইজ দেয়ার। আমার মনে হয় যে এখানে মানে অসহিষ্ণুতা বেড়ে গেল কিনা, আমি অসহিষ্ণুতা সমাজে তৈরি হলো কিনা, কারণ তারুণ্যের যে উন্মেষ ঘটেছে, যে মেধার চর্চা তারা যেটা করেছেন, একটা জায়গা থেকে এসে তারা রাজপথের সংগ্রাম আন্দোলন করে যে সফলতা অর্জন করলেন, এর পরবর্তী পর্যায়ে যে ডেলিভারি জায়গাগুলো আছে, এখানে কিন্তু ঠিক ওই তারুণ্য দিয়ে কিন্তু রাষ্ট্রশাসন, এটা আরেকটা অভিজ্ঞতা। আপনি যেটা বলছেন তাতে আমি এটা ধরে নিতে পারি যে উচ্ছ্বাস যেন দীর্ঘশ্বাস না হয়। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের আকাঙ্ক্ষা, দীর্ঘ আকাঙ্ক্ষা। আমি ফিরবো আপনার সঙ্গে আবার। কি রায়হান সাহেব, আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন যে এই যেটা শাকিল বললেন বাস্তব অবস্থাটা, যেহেতু আপনার রাজনীতির বাইরের লোক, আপনারা কি চিন্তা করছেন? ধন্যবাদ মধু ভাই, জি। শুভেচ্ছা আমার সহলোচককে। এখন যে অবস্থা বিরাজ করছে দেশে আর কি, সেটা হচ্ছে যে এখন কিন্তু আসলে অন্তর্বর্তী সরকার যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে আসলে তারা তাদের দিক থেকে কিন্তু আন্তরিকতা দেখাচ্ছে যে নির্বাচন হবে বা নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চাচ্ছে এরকম, কিন্তু কয়েকটি রাজনৈতিক দল তাদের কিছু এজেন্ডা নিয়ে এগিয়ে আসছে। বিশেষ করে জুলাই সনদের ব্যাপারটা এখানে আসবে, কারণ নির্বাচন যেহেতু এখন ঐক্যের একমাত্র কেন্দ্রবিন্দু হবে সামনের দিকে। যদি দেশে নির্বাচন না হয় তাহলে দেশে যে এখন যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেটা কিন্তু স্থিতিশীল হবে না। সমস্ত এফডিআই থেকে শুরু করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু নিম্নগামী। হ্যাঁ, তো এগুলাকে স্টেবল করার জন্য ব্যবসা বাণিজ্য, আর্থিক অবস্থা এবং মানুষের জীবনমান, আর্থসামাজিক উন্নয়ন করার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। এবং প্রথম দিকে আপনার এই অন্তর্বর্তী সরকারের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন তাদেরকে যথেষ্ট আন্তরিক মনে হয়, যেহেতু প্রফেসর ইউনুস গতকাল আইন উপদেষ্টা নিজেও বলেছেন যে যেহেতু উনি আন্তর্জাতিক মানের ব্যক্তি, ওনার কথার কোনো বরখেলাপ হবে না। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনটা রাজনৈতিক দল, তাদের কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডা তারা বিশেষ করে জুলাই সনদের তারা বলছে, জুলাই সনদের আপনার আইনি ভিত্তির কাঠামোর কথা। তো সেখানে দেখেন জুলাই সনদে কিন্তু অনেক বিষয়ই বৃহত্তম স্টেক হোল্ডার বিএনপি কিন্তু এগিয়ে এসেছে। অনেকগুলো জিনিস তাদের যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল, 31 দফা তারা দিয়েছিল, সেখান থেকে সরে এসে তারা কিন্তু সেখানে অ্যাকোমোডেট করেছে তাদের যে কথাবার্তাগুলো। কিন্তু আপনার তরুণদের রাজনৈতিক দল এনসিপি বা জামায়াতে ইসলামী, এই ধরনের রাজনৈতিক দলগুলা তারা তাদের যে এখন নির্বাচনের যে পরিকাঠামো যেটা তারা চাচ্ছে, গণপরিষদ নির্বাচন বা ইত্যাদি ইত্যাদি, আপনার উচ্চকক্ষে পিআর ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো তারা বেশি হাইলাইট করছে। এবং এই ধরনের জিনিসগুলো তারা অ্যাকোমোডেট করে তারা চাচ্ছে যে নির্বাচনটাকে, আমার দৃষ্টিতে, আমার ব্যক্তিগত মতামতে, তারা হয়তো নির্বাচনটাকে ডিলে করার একটা চিন্তা ভাবনা তাদের আছে। কিন্তু এটা সবাই একমত হবে কেন? সবাই তো একমত নাও হতে পারে না, সবাই একমত। এখন জুলাই সনদে দেখেন 84টা বিষয়ে জুলাই সনদে কিন্তু ঐকমত্য হয়েছে। এবং তখন কিন্তু জুলাই সনদের লাস্ট যে মিটিংয়ে প্রফেসর আল রিয়াজের নেতৃত্বে লাস্ট মিটিংয়ে কথা ছিল যে 2 বছরের মধ্যে এই জিনিসটা আপনার সম্পাদন করা হবে পরবর্তী সংসদ। কিন্তু এখন কিন্তু দেখেন এনসিপি মিনহোয়াইল ইতিমধ্যেই তাদের একটা দাবি তুলেছে, বয়ান তুলেছে যে না, এখন তাদের এনসিপি এবং জামায়াতে ইসলামী যে আমাদের এরা আপনার আইনি কাঠামো লাগবে। তা আইনি কাঠামোর ব্যাপারেও আগামী সপ্তাহ থেকে আবার আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। সে কিন্তু বিএনপি কিন্তু আন্তরিক। বিএনপি গতকালকে স্ট্যান্ডিং কমিটির মিটিং করেছে, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার যিনি স্পেশালি এটার দায়িত্বে, এখানে আরেকটা আন্তরিকতা তারা কীভাবে প্রকাশ করেছে আমি আপনাকে যথেষ্ট স্পেসিফিক বলতে পারি। একমাত্র বিএনপি কিন্তু দেখবেন যে একটা নির্দিষ্ট টিম ঐকমত্য কমিশন সবগুলো মিটিংয়ে অংশগ্রহণ করেছে, আর ওরা দেখবেন প্রত্যেকটা দল বিভিন্ন সময় বিভিন্ন জন গেছে। মানে এখানে বিএনপিও সিরিয়াস এনাফ। আপনি যত রাজনৈতিক বিশ্লেষক দেখবেন সবাই কিন্তু একই কথাই বলছে, তারা কিন্তু এই জিনিস তারা যেগুলো পারবে সেগুলো কিন্তু তারা রাজি হয়ে গেছে। আবার অনেক সময় অনেকগুলো রাজি না হয়, অনেক ডিসকাশনের পর, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ যে 10 বছর করবে
সেটা কিন্তু অনেক ডিসকাশনের পর ওরা কিন্তু রাজি হয়েছে। 70 অনুচ্ছেদের ব্যাপারে যেমন আস্থা বিল এবং আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা বাদে যে 70 অনুচ্ছেদ ওরা রাজি হলো, এটাও কিন্তু অনেক ডিসকাশনের পর হয়েছে। তার মানে ওরা কিন্তু আন্তরিক আছে। এবং আমি আজকে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা ইয়েতে দেখলাম, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে আরও কিছু বিষয় হয়তো, যে খসড়াটা 27 পৃষ্ঠার খসড়া তো ওদেরকে দেওয়া হয়েছে সমস্ত রাজনৈতিক দলকে, সেখানে 8টা অঙ্গীকারপত্র আছে। 8টা অঙ্গীকারপত্রের মধ্যে 3টাতে কিন্তু স্পেসিফিক্যালি বিএনপি এবং বিভিন্ন দলের অবজেকশন, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, আমি পরবর্তী রাউন্ডে হয়তো বলতে পারবো এটা স্পেসিফিক। হ্যাঁ, তো এখানে তাদের আপত্তি আছে। তারপরেও কিন্তু ওরা বৃহত্তর স্বার্থে যেন নির্বাচনটা হয়, দেশটা যেন স্টেবল অবস্থায় আসে, সেই জন্য তারা কিন্তু আপনার বিএনপি কিন্তু কিছু বিষয় আরও ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করছে। ওই তাদের যেই নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা 9টা, সেই নোট অফ ডিসেন্টের মধ্যেও কিছু, যেখানে উচ্চকক্ষে পিআরের বিষয়টাও আসবে এবং সিগনিফিকেন্টলি প্রধানমন্ত্রী যে আপনার আপনার একটা সরকার রাজনৈতিক দলের প্রধান, সে যে আপনার সরকারের প্রধান এবং দলের প্রধান থাকবে না, এই বিষয়ে তারা একটা চিন্তা ভাবনা করছে। এটা আমি জাস্ট পত্রিকা থেকে পড়ে জানলাম, হয়তো তারা এই বিষয়েও একটু লিবারেল হতে পারে। সুতরাং আপনি দেখেন যে বিএনপির কিন্তু অ্যাজ এ লার্জার স্টেক হোল্ডার তার কিন্তু অনেক ধরনের আন্তরিকতা আছে, কিন্তু অন্য দলগুলো যদি শুধুমাত্র ওই জায়গায় থাকে যে আমি গণপরিষদ নির্বাচন, ওরা তো ওদের বিষয়গুলোও পরিষ্কার করে না। গণপরিষদ নির্বাচন বলতে কি বোঝায়? বাংলাদেশ 1971 সালে জাতীয় মুক্তি এবং স্বাধীন রাষ্ট্রের জন্য আন্দোলন, মানে যুদ্ধ হয়েছিল। তখন থেকে আজকে 54 বছর পার হয়ে গেছে। তখন একটা গণপরিষদ হয়েছিল, গণপরিষদ আমাদের সংবিধান হয়েছে। তাদের যুক্তি বা অন্যান্য আমাদের তখনকার সময় বুদ্ধিজীবীদের যুক্তি ছিল যে পাকিস্তানের যারা আপনার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গণপরিষদের এরা ছিল, তাজউদ্দিন আহমেদ সবাই পাকিস্তানের 1970 সালে লিগেল ফ্রেমওয়ার্ক আন্ডারে যে নির্বাচনটা হলো ইয়াহিয়ার, তো ওই আন্ডারে হয়েছিল। সুতরাং ওইটা অ্যাপ্লিকেবল না 72 সালের ডিসেম্বরে যে সংবিধানটা পাস হয়েছে। কিন্তু এই জায়গায় আমি ফিরবো আপনার কাছে আবার। অনেক ধন্যবাদ শাকিল। তাহলে সংকটটা আসলে কোথায়? আমি যে কথাটা বললাম, আমাদের ধারণা অনুযায়ী সংকটটা হচ্ছে যে প্রত্যেকে যার যার সুবিধা মতো জিনিসটা চাচ্ছে। আমি চাই সব কিছুই চাই, কিন্তু আমার মাপ অনুযায়ী যেন হতে হয় আর কি। এই কথাটা আমাকে বুঝতে হবে যে তোমার মাপে হয়নি সবাই, তুমি হওনি সবার মাপে। সত্য যেটা ওটাকে মেনে নিতে হবে। উনি কিছু কথা বলেছেন, হয়তো একটা রাজনৈতিক দলেরকে উনি ওনার বক্তব্যটা আরো ভালো করে উপস্থাপন করতে পেরেছেন। আমি জেনারেলি বলতে পারি প্রত্যেকটা রাজনৈতিক প্রতিষ্ঠান তাদের অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। এখানে অভিজ্ঞতার আলোকে, রাষ্ট্র শাসনের আলোকে, প্রতিষ্ঠান রাষ্ট্র বা রাজনৈতিক প্রতিষ্ঠান চালানোর আলোকে যদি আপনি বলেন, উনি যেটা বলেছেন যে বিএনপির হয়তো সেটির এখানে একটু অভিজ্ঞতাটা তার দীর্ঘ এবং পরিপক্কতা আছে। এই পরিপক্কতা থেকে তারা কিন্তু, এবং তাদের যিনি এই দলটাকে চালিয়েছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন দেশের বাইরে থেকেও দলটাকে ধরে রাখতে যে সমর্থ হয়েছেন, আমি মনে করি এটা তার একটা বড় ক্রেডিট। তার রাষ্ট্র চালনার ক্ষমতা বা অভিজ্ঞতা আমরা কিন্তু আগে দেখিনি, কিন্তু দল চালনার ক্ষমতাটা গত 17 বছরে আমরা 16-17 বছরে দেখেছি যে উনি বাইরে থেকেও তার প্রভাবটা ধরে রেখে, মানে হি প্রুভেন হিজ লিডারশিপ উইদিন হিজ পার্টি। এই অভিজ্ঞতাটাই হয়তো রাষ্ট্রীয় কাঠামোতে তিনি পরীক্ষায় উত্তীর্ণ যদি হন, জনগণ যদি আরও বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যদি তাকে মনে করে, তাইলে হয়তো তিনি সেখানে সেই পরীক্ষায় গিয়ে, তবে দৃশ্যমান হচ্ছে যেহেতু ওই যে 31 দফার একটা দাবি তারা দীর্ঘদিন যাবৎ অনেক চর্চা করে, অনেক ভালো ভালো লোকজন কিন্তু তরুণ মেধাবী, এই আমাদের এই সংগ্রামে যেরকম ছিল, এই রাজনৈতিক দলটি কিন্তু তাদের অনেক তরুণ মেধাবীদেরকে এই রিসার্চ ডেভেলপমেন্ট ওয়ার্কে কাজে লাগিয়েছেন। এটি আমি জানি, দেশের বাইরে আমি অনেকের সাথে কথা হয়, এগুলো কিন্তু অন্যান্য দলেও আছে। কিন্তু বাকি যারা আছেন, যেমন জামাতে ইসলামে নিশ্চয়ই তাদের কিছু থিঙ্ক ট্যাঙ্ক বা কিছু রিসার্চ ডেভেলপমেন্টের কাজ আছে। এনসিপি কিন্তু, যদি তৃতীয় চিন্তার কথা বলি, আমাদের এই তরুণদের সম্পদ, যেটি তরুণ শক্তি, এদের কিন্তু সেটি অনেক বড় করে প্রচারিত হয়নি। যেমন 17 বছর আগে এখনকার যারা নেতা, তারা কিন্তু 7-8 বছরের শিশু। এখন তাদের বা একেবারেই কিশোর বয়সী যদি বলেন, তাদের পরিপক্কতা কিন্তু আমরা মনে করতে পারি তারা পরীক্ষায় এই জুলাই মাসেই কিন্তু একটা ভালো পরীক্ষা দিয়েছেন। দিয়ে তারা আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড, সত্যের পথে থাকা, সৎ পথে থাকা, কোনো রকমের লোভ লালসার কাছে পদানত না হওয়া। কিন্তু জুলাই পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে বা দৃশ্যমান অনেক কিছু দেখে আমাদের মনে হয় যে তাদের কিছুটা ডেভিয়েশন হয়েছে কিনা। যদি এটি হয়ে থাকে,
যেগুলো দেখছি তাদেরকে মিডিয়া ট্রায়ালের কথাও তারা কেউ কেউ বলছেন, এগুলো আমরা নিশ্চয়ই কামনা করি না, কিন্তু এই তরুণ সম্পদটাকে আমরা বিপদগামী হতে দিতে চাই না। কারণ এইটি যদি বিপদগামী হয়, এই তল্লাটে বা এই দেশে আর কোনোদিন তরুণ সম্পদ মাথা দাঁড়াতে পারবে না, কারণ কেউ আর বিশ্বাস করবে না। কারণ তরুণদের আন্দোলন তারা সামনে রেখে পিছন থেকে কিন্তু সব গার্জিয়ানরা তাদের সাথে ছিল, রাজনৈতিক দলগুলো ছিল, তাদের অভিভাবকরা ছিল, শিক্ষক ছিল, ছাত্র ছিল, স্কুল কলেজের কর্মচারী কর্মকর্তা প্রত্যেকে কিন্তু, যেহেতু আমার ছেলেটা মিছিলে আছে আমি তাকে শক্তি যোগাই, এই রকমের প্রতিবেশীরা সহায়তা করেছেন। এই সহায়তাটা কিন্তু একটা জায়গা থেকে এসছে, এটা নিষ্ঠাবান, আন্তরিক এবং অত্যন্ত সত্যনিষ্ঠ একটা সংগ্রামের মধ্যে ছিল। বিভিন্ন কারণে লোটতরাজ, রাজনৈতিক হেনস্থা, দেশে বিদেশে বহু মানুষ পালিয়ে থাকতে হয়েছে অনেক বেশি পরিমাণে, দীর্ঘ সময়। এখনও কিছু লোকজন পালাচ্ছেন, সেটাও আছে, কিন্তু অতীতে দীর্ঘ সময় ধরে বহু লোক এরা কিন্তু অনেক সিম্প্যাথি ক্রিয়েট করেছিল সমাজে। এই সিম্প্যাথিটাও কিন্তু এই তরুণদের নেতৃত্বের আন্দোলন, আমি প্রায়ই বলি যে এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু 90-এর সংগ্রামটা সফল হয়েছিল ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে, ওটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়। তাই এই কারণে সবাই ওখানে এক হতে পেরেছে। এখানেও তরুণরা যখন এসছে, যেহেতু তারা কোনো পলিটিক্যাল ব্যানার নিয়ে আসে নাই, তরুণ সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র বলে সবাইকে এক করতে পেরেছে, সবাই ওর কাছে গেছে। যদি ওটা বিএনপি করতো এটি হতো না, যদি জামাত ইসলাম করতো এটি হতো না। এবং আজকে যারা এনসিপিতে যারা নিজেদেরকে চেঞ্জ ওভারে গেছে পলিটিক্সে, এই নামেও যদি তখন হতো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তখন কিন্তু বাকিরা কিন্তু যেতেন না। এখানে কিন্তু কন্ট্রিবিউশন আছে বিএনপির, এখানে কন্ট্রিবিউশন আছে জামাতে ইসলামীর, বাম সংগঠনগুলোর কন্ট্রিবিউশন আছে, অনেকগুলো বাম রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, তাদের দল ছোট হলো, তাদের কিন্তু বোল্ডনেস আমরা প্রত্যক্ষ করেছি, তারা ছিল এবং তারা একটা মূল লক্ষ্যে দাঁড়িয়েছিল যে আমরা যাব, এই জায়গাটা আমরা উত্তীর্ণ হতে চাই, এবং তাদেরকে সামনে নিয়ে এটা উত্তীর্ণ করা গেছে। এবং তরুণ শক্তিটা সেই উত্তীর্ণ হওয়ার পথে শেষ যাত্রাটা তারা সফল করেছে। এই সফলতার পরে এখন যে তাদেরকে ক্লান্ত হলে হবে না, তাদেরকে এখন ডিরেকশন এবং তাদের গার্জিয়ানশিপটা, যারা নিশ্চয়ই কিছু গার্জিয়ানশিপ আছে, না হলে এই তরুণরা কীভাবে এত দীর্ঘ সময় এত সংগ্রাম করে মাঠে ছিল, এটা আমার ব্যক্তিগত বিলিভ। তাদেরও উচিত হবে কন্টিনিউয়াসলি এদেরকে মাঠে রাজপথে রাখা, মানে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করা। লেখাপড়ায় ছাত্রদের ফিরে যাওয়া উচিত, যারা কাজকর্মে যাবেন তারা ফিরে যাওয়া উচিত, যাদের মধ্য থেকে নিশ্চয়ই একটা সেকশন আসবেন রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করবেন, কোন পেরিফেরিতে যাবেন সেটা নয়, প্রধানমন্ত্রী হবেন নাকি মন্ত্রী হবেন না এমপি হবেন আমি এই বিবেচনায় যাচ্ছি না, কিন্তু এই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে যে কার্যক্রমগুলো আছে, আমার সবচেয়ে বড় দাবি ছিল, আমি অনেস্টলি বলি, আমার ব্যক্তিগত মনের কথা বলি, আমার ধারণা ছিল যেহেতু জুলাই আন্দোলনটা আমরা প্রত্যক্ষ করেছি একেবারে অত্যন্ত নিবিড়ভাবে, আমি ধানমন্ডিতে ছিলাম, আপনাকে বলেছি, আমি সারাটা দিন সাত মসজিদ রোডটা সারা রাত জেগে থাকতো, আমরা ওখান থেকে নানান শব্দ শুনতে পেতাম একেবারেই কাছে। তো আমি খেয়াল করেছি যে কি পরিশ্রম করছে এই মানুষগুলো, বাচ্চাগুলো, আমাদের আশপাশে সবগুলো বাড়ি কিন্তু তাদেরকে সহায়তা করেছে। এর কারণ কি করছে তার থেকে বড় জিনিস আমার ছেলে, এই উপলব্ধিটা ছিল। এই উপলব্ধি থেকে যদি বাচ্চারা বের হয়ে যায় আর তারা যদি মানে কি বলা যায় সুশীল আচরণটা থেকেও বের হয়ে যায়, কিছু কিছু কথাবার্তা আমরা শুনছি, এগুলো ভালো লাগছে না, এই কারণে আমি তাদের মনে করেন একটু অগ্রজ হিসেবেও বলবো, আমি তাদের নেতা নই, তারা নিজেদের নেতা, কিন্তু তাদের বয়সের অগ্রজ হিসেবে বলবো, আমরা ছোটবেলা শুনেছি গুরুজনে করণতি, পাগুটা দীপ্তি একটা ব্যাকরণে আছে, পাগলে কিনা বলে গুরুজনে করণতি, দিনে দয়া করে, এই জাতীয় কিছু ফ্রেজগুলো আছে। তো গুরুজনে করণতি ওই ব্যাকরণ ছোটবেলা, আজকে থেকে 50 বছর 51 বছর আগে সেটা পড়েছে, আমারও মনে আছে, তারাও নিশ্চয়ই পড়েছেন। এই গুরুজনে করণতি এই জিনিসটা কি কমে গেছে কিনা, এটা কমে গেলে কিন্তু সমাজ কিন্তু মানে বিপর্যস্ত হবে, আমরা চাই না। এই সমাজে প্রবীণ এবং নবীন মিলেই এগুতে হবে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে তো নির্বাচনের কোনো বিকল্প নাই, তো বিকল্প কি তা কেউ চিন্তা করছেন? নির্বাচনের একদমই কোনো বিকল্প নাই, কারণ আপনার একটা দেশে নির্বাচিত সরকারই সমস্ত ধরনের মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু প্রোগ্রেস, মানে যেটাকে বলে আপনার সুষমভাবে করতে পারে। আপনি দেখেন যে বর্তমানে যে সার্বিক পরিস্থিতি দেশের ভোলাটাইল অবস্থায় আছে, একদম অস্থির অবস্থায় আছে, আপনি কোনো কিছুতেই কোনো স্থিরতা নেই। প্রত্যেকটা প্রতিষ্ঠান বলেন, আপনি কিছুদিন আগেও দেখলাম আপনার পত্রিকায় যে একটা গত 15 বছর 15.5 বছরের এফএসির শাসন আমলে আপনার যে শিক্ষক নিয়োগ হচ্ছে 54% শিক্ষক হচ্ছে আওয়ামী লীগের। তার মানে প্রতিটা প্রতিষ্ঠানে এরকম একটা অবস্থা বিরাজ করতেছে।
এখন নির্বাচন হলে কি হবে? নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার একটা জবাবদিহির আওতায় থাকবে, সে যেই হোক। মানুষের মনে মানে তরুণদের তারা যেই জিনিসটা বলে সবসময়, তারা বলতেছে যে আমরা তো আসলে বিশ্বাস করতে পারতেছি না এনসিপির কথা, যে আসলে এই ধরনের যে বেসিকলি তারা যে কারণে নির্বাচনটার ব্যাপারে এত বেশি মানে ব্যাকফুটে আছে, তারা বলতেছে যে এই যে বর্তমান যে শাসন কাঠামো আছে ইত্যাদি আছে, কিন্তু শাসন কাঠামো তো জুলাই সনদের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, যতটুকুই হোক অনেকটাই পরিবর্তন হচ্ছে, এবং এখানে সবাই সিগনেটরি থাকবে। আইনি কাঠামোর ব্যাপারেও কিন্তু কারো কোনো আপত্তি নাই এখন পরে প্রত্যেকটা দলই কিন্তু আইনি কাঠামোর ব্যাপারে সুতরাং এর মাধ্যমে যখন নির্বাচন হবে, নির্বাচন হলেই কিন্তু দেখবেন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আসলে ইনভেস্টমেন্ট তো আসতে হবে। এখন সব কিছুই একটা স্লথগতি আছে। আমি আপনার কাছে একটা ছোট্ট ইনপুট দিই, যেমন ধরেন একটা আমাদের বাংলাদেশ এলডিসি থেকে আপনার ইয়েতে যাবে, উন্নয়নশীল দেশ উত্তরণ হবে, এই ডিসিশন নিয়েছিল গত আপনার আওয়ামী লীগ সরকার। তারপরে এই সরকার এসে আবার এটাকে করলো 2026-এর 24 নভেম্বর এলডিসি থেকে উত্তরিত হবে। কিন্তু এখন এলডিসি থেকে উত্তরণ হলে এটার যে ইম্প্যাক্টটা, এটা কখন, এটা এখন কি এই মুহূর্তে প্রযোজ্য কি না, আমাদের যেমন আইসিবি কিছুদিন আগে মাহবুবুর রহমানের নেতৃত্বে আইসিবি কিন্তু কিছুদিন আগে একটা কনফারেন্স করে স্পেসিফিক্যালি বলেছে এটা 3 থেকে 6 বছর পিছিয়ে দেওয়ার জন্য। আপনি দেখেন ওষুধ শিল্পে যে আমাদের প্যাটেন্ট দেওয়া হয়, সেই প্যাটেন্ট 2033 সাল পর্যন্ত থাকবে। ওষুধের বর্তমান যে দাম, তাতেই কেনা সাধারণ মানুষের জন্য আপনার হয়ে যায়। হ্যাঁ, তো সেটা যদি এলডিসি থেকে এখন এই মুহূর্তে উত্তরিত হয়, তাহলে কিন্তু আপনার এই ওষুধের মূল্য প্রচুর পরিমাণ প্যাটেন্ট দিয়ে কিনতে হবে, প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই ধরনের অনেক নীতি নির্ধারিত বিষয় আছে যেগুলো কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। অনির্বাচিতরা মানে এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবে না। তারা হয়তো অনেক স্কলার, অনেক বিজ্ঞজন, অনেক কিছু জানে, তারা প্রত্যেকটা বিষয়ে তারাও হয়তো কোনো না কোনো সেক্টরে আপনার ইনফ্লুয়েন্স রাখে, বা আপনার যখন নির্বাচিত সরকার তাদেরকে কাজে লাগাবে। কিন্তু আপনি যদি আলটিমেটলি একটা দেশের সামগ্রিক উন্নয়ন চান, তাহলে আপনার এখানে নির্বাচনের কোনো বড়, এবং এই নির্বাচন শুধু এইটা না, বাই টার্ন এবং নির্বাচনের একটা পরিবেশ এরকম থাকতে হবে, যেটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল টোটালি। দেখেন 1990 সালের পর থেকে অন্তত 4টা নির্বাচন, যাই বলেন বিরোধী দলগুলো না মানুক, তারা কিন্তু নির্বাচন আলটিমেটলি মেনে নিয়েছে, এবং সংসদে মোটামুটিভাবে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল। বাট আফটার 2014 যখন নির্বাচন একদম পুরোপুরি ধ্বংস হয়ে গেল নির্বাচন ব্যবস্থা, তখনই কিন্তু এই ধরনের একনয়তান্ত্রিক ব্যবস্থাগুলো তাদের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে এই রাজনৈতিক, বিশেষ করে আওয়ামী লীগ এবং তাদের যে 14 দল ছিল তাদের মধ্যে গড়ে গেল। আজকে আপনি দেখবেন যে শেখ হাসিনার যে আপনার যে এই ভয়েস রেকর্ডগুলোও বের হয়, সেখানেও দেখবেন যে লাস্টের দিকে উনি যে আসলে বুঝতে পারবেন, উনি যে ট্র্যামলিং করতেছেন কথাবার্তায়, তাতেও বোঝা যাচ্ছে যে উনি আসলে তার পায়ে মাটি ছিল না ওইরকম, বা কারণ কি উনি স্পেসিফিক্যালি বা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন না। এখন আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো আছে, বেসিকলি বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতকে বলবো, তাদেরও কিন্তু আসলে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে হবে। তাদেরকেও এই তরুণদেরকে আমল নিতে হবে। তাদের যে আস্থাহীনতাগুলো আছে সেগুলো তারা নিজেরা অবশ্যই কিন্তু আলোচনা করতে পারে। ঐকমত্য কমিশনের এখানে একটা সফলতা আমি একটু বলি, একটা বড় ধরনের সফলতা আছে, যে আপনি দেখবেন প্রথম রাউন্ডে প্রায় 47টা বৈঠক করেছে ওরা, 47টা বৈঠক করেছে, 47টা বই, এবং এক বিএনপি এবং অন্যান্য দলের সাথে একাধিক বৈঠক করেছে। এবং পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে কিন্তু তারা আপনার দেখবেন প্রায় আপনার 3 জুন থেকে মেবি 31 জুলাই পর্যন্ত আপনার অ্যারাউন্ড 22-24 ডেজ তারা কিন্তু কন্টিনিউয়াসলি মিটিং করেছে। এবং এখানে প্রত্যেকটা দলই কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত তারা কিন্তু আপনার কন্ট্রিবিউশন রেখেছে। সুতরাং নিজেরা আলোচনা করেও কিন্তু সমাধান। আর এই সামনে যে নির্বাচনটা হবে, এই নির্বাচন যদি সবার অংশগ্রহণে না হয়, সেখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। কিন্তু শাকিল, আপনার কাছে আসি। কেউ অবশ্য এই যা সমঝোতা হয়েছে, এই সমঝোতার আলোকে একটা গণভোট চাচ্ছেন। এটা কি এই গণভোট কি সমাধান? দেখেন, এগুলো হচ্ছে প্রসেসগুলো কি হওয়া উচিত, ঐকমত্যের ভিত্তিতেই হওয়া উচিত। আপনি যদি মনে করেন গণভোট হবে, তাহলেও কিন্তু সকলকে মিলে, আমাদের কেয়ারটেকারের চিফ অ্যাডভাইজার, তিনি কিন্তু যখন দায়িত্ব নিলেন, তিনি কিন্তু জাতির সামনে বলেছেন সবাই মিলে যে কথাগুলো বলবো ওইগুলোই সংস্কার করব, করে আমরা একটা নির্বাচনের মধ্যে দিয়ে যাব, এবং আমরা চেষ্টা করব যত বেশি বাড়ি সংস্কার করতে, এবং তার কমিশনগুলো চেষ্টা করেছে। আজকে যদি আপনি গণভোটের কথা বলেন, আমাদের বড় একটা, আমি মনে করি একটা ঘাটতি ছিল কি, এই তরুণরা যে সংগ্রাম করেছেন, তারা মাঠে ছিলেন, ওয়ারফিল্ডে ছিলেন, তারা ওয়ার করেছেন, জিতেছেন, এবং উইদাউট এনি আর্মস তারা জিতেছেন। এটা হচ্ছে মনের জোর, জনগণের সমর্থন। এরা কিন্তু এই প্ল্যানিংগুলো করেন নাই, যে
কোন জায়গায় কিভাবে হওয়া উচিত। ডক্টর ইউনূসকে যখন চিন্তা তারা করেছেন, আমরা মনে করেছি অনেক ভালো একটা চিন্তা করেছেন। তাৎক্ষণিকভাবে ওই সময় ডক্টর ইউনূস ছাড়া সবার কাছে গ্রহণযোগ্য বা মেনে নিতে পারি এর কোনো লোক আমাদের হাতে ছিলেন না। উনি ছিলেন বলে এই জাতি পুরো 3 দিন সরকারবিহীনভাবে অপেক্ষা করেছে ডক্টর ইউনূস আসবেন, দায়িত্ব নেবেন, এবং আমাদের তরুণরা যথার্থ পছন্দ করেছিল আন্তর্জাতিক তার যে মর্যাদা, তার অবস্থান, এগুলোর কারণে। আজকে যে কথাগুলো শুনছি, আজকেও 2-1টা জায়গায় বোধহয় কিছু কমেন্টস দেখেছি, যারা তাকে এত পছন্দ করে এত শ্রদ্ধা করে এনেছেন, তাকে যদি আজকে অসম্মান করেন কথাবার্তার মধ্যে যদি হয়, তাহলে তিনি তো বিব্রত হবেন। এবং তিনি যদি সম্মানী মানুষ, তিনি যদি মনে করেন এই অসম্মানের সময় আমি থাকবো না, আমার সাথে ওনার কোনো দিন কোনো অনুষ্ঠানে আমি যাইনি এবং আমার কোনো সুযোগও ছিল না দেশে অথবা বিদেশে। মাঝে মাঝে প্লেনে বা এয়ারপোর্টে দেখা হয়েছে। শুধু যেদিন তিনি নোবেল পুরস্কারটা পেলেন, ওই দিন সোনারগাঁও হোটেলে একটা অনুষ্ঠান হয়েছে, আপনার মনে থাকতে পারে, এই যে ঢাকার সাবেক মেয়র যে আনিসুল হক, ওনারা মিলে একটা অনুষ্ঠান করেছিলেন, ওই অনুষ্ঠানটাতে আমি গিয়েছিলাম। এরপরে আর ওনার সাথে আমি বলার উদ্দেশ্যটা হচ্ছে, মনে করার কোনো কারণ নাই যে ডক্টর ইউনূসের ইউনূস সেন্টারের সাথে আমার কোনো যোগ আছে। আমি ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল যে অ্যাক্সেসগুলো আছে, তার মাইলেজগুলো আছে, এই মাইলেজগুলো আমি দেশের সাথে যদি নিতে চাই, এইটার বেনিফিটস যদি এই জাতিকে এবং দেশকে যদি দিতে চাই, রাজনীতিবিদরা বিভিন্নভাবে বলতে পারেন উনি এটা উনি ওটা, এটা রাজনীতির কথা। অর্থনৈতিক খাতে বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যেতে হলে ডক্টর ইউনূস যে দরজাগুলো নক করতে পারেন ব্যক্তিগত সম্পর্কের সুবাদে, আমার দেশে এখন আর কেউ সেটা পারে না, একমাত্র ডক্টর ইউনূস পারেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি ডক্টর ইউনূস কন্টিনিউ করেন এবং নির্বাচনটা যথাসময়ে উনি করে যান। ছাত্রদের যে বিশ্বাস তার উপরে ছিল, এই বিশ্বাসটা তিনি রক্ষা করে তার প্রয়োজনীয় সংস্কারগুলো করে তিনি ঘোষিত সময় না করলে তিনি অসম্মানিত হবেন। শুধু দেশেই নয়, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর কাছেই নয়, এই বাঙালির কাছেই নয়, পুরা বিশ্ববাসী মনে করবে ডক্টর ইউনূস ফেল করেছেন, এবং এটি আমাদের একটা সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। আমি এই জন্যই বলছি যে নির্বাচনটা হওয়া উচিত, এবং এই নির্বাচনের মধ্যে হা ভোট করবেন না ভোট করবেন, পরিশোধ করবেন, কোনটা করবেন, দিস ইজ নট আওয়ার আউটলুক, ইট ইজ দ্য পলিটিক্যাল অর্গানাইজেশনস। আপনারা নির্ধারণ করবেন, কিন্তু আপনারা সকলে মিলে যেটা নির্ধারণ করতে না পারবেন সেটা আমাদের উপর জোর করে চাপাবেন না। কারণ আমরা কিন্তু এই দেশের এখনও বেশিরভাগ মানুষ কোনো রাষ্ট্রীয় এই যে প্রাতিষ্ঠানিক রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। আই ক্যান টেল ইউ যে ইট ইজ সুইপিং ভোটস। আমি পছন্দ করলে আপনাকে ভোট দেবো, পছন্দ করলেও না দেব। কোনো আদর্শের সাথে আমি সম্পর্কিত, কিন্তু আমি আপনার কাঠামোর মধ্যে কোথাও নেই, আপনার খাতায় আমার নাম নেই। আমি এই দেশে এস এম মোস্তাফিজুর রহমান একসময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আপনার মনে আছে কিনা, এটা খুব সম্ভবত বিএনপির সময় 2093 তখন থেকে কিন্তু প্রবাসীদের নানান বিষয় নিয়ে আমি কিন্তু একটা ইয়ুথ ক্যাম্প ওনাকে নিয়ে এক জায়গায় সিলেটে নিয়ে 2 দিন হোস্ট করেছিলাম, উনি ছিলেন আমাদের। ওই সময় থেকে নিয়ে আব্দুস সামাদ আজাদ থেকে শুরু করে এই গত ডক্টর মোমেন সাহেব পর্যন্ত সকল পররাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি। আমি কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ে যাইনি এবং আমি কোনো দূষর হওয়ার জন্য যাইনি, আমি গেছি প্রবাসীদের জন্য কাজ করতে। আমার একটা ধারণা ছিল আমাদের এই তরুণ যে সম্পদ, যে মেধাগুলো বের হয়ে আসছে, এদের কথা বারুদের মতো। বিশ্বাস করেন, আমি কথাগুলো যখন শুনি, এক একটা ছেলে কিন্তু ফ্লুয়েন্ট কথাবার্তা বলছে এবং তার চিন্তা এত প্রসারিত, সাথে তো অভিজ্ঞতাটাও লাগে। আপনি খালি চিন্তা করে প্রসারিত চিন্তা দিয়েই হলেও হবে না, ভুল তো হচ্ছে তাদের মাঝে মাঝে। এই ভুলগুলো কিন্তু আমাদেরকে পেইন দিচ্ছে। এই যে কোথায় রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে, সে একজন উপদেষ্টা, রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে, তার সিকিউরিটির ব্যাপার আছে না, তার সাথে দেশের সেফটি সিকিউরিটি এবং অনেক মানে কি বলা যায় সিক্রেট ইনফরমেশন তার সাথে আছে। সে যেখানে সেখানে ঘুরে বেড়ালে তো এটা আমাদেরকে ক্ষতি করবে। এটিই হচ্ছে বয়সের কারণে। এই তরুণদেরকে আমাদের গাইড করতে হবে। আমাদের সামনে যারা আছি তাদেরকে এইভাবে বলতে হবে যে তোমাদেরকে সামনে যেতে হবে, আরও দূর দেশের জন্য প্রয়োজন। এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ। রায়হান সাহেব, আপনি তো শুনলেন যেটা বললেন, যে বাস্তব অবস্থা তাই, যে কী হবে না হবে আপনারা ঠিক করেন, জাতির কাছে চাপিয়ে দিয়েন না। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা চাপানোর মতো অবস্থা হচ্ছে। আর প্রতিদিনই নতুন করে একটা সংকট তৈরি হচ্ছে, নতুন করে বিভ্রান্তি হচ্ছে, মানুষের মধ্যে একটা গুঞ্জন হচ্ছে নানাভাবে। তো এইটা দূর করার দায়িত্ব কিন্তু তাদেরই, যারা রাজনীতি করেন, রাজনীতিবিদদের। আপনি কীভাবে দেখছেন? না, ঠিকই বলেছেন মতি ভাই, এটা আসলে রাজনৈতিক দলেরই বেশি দায়িত্ব। সেখানে যারা বড় রাজনৈতিক দল আছে তাদের তো আরও বেশি দায়িত্ব। তো এখন তো আসলে আপনি যেভাবেই বলেন না কেন, একটা এই যে এই উইকেই নির্বাচনের একটা
নির্বাচন কমিশন কিন্তু অলরেডি গণপ্রতিনিধিত্ব আদেশেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন করেছে এবং খুব সিগনিফিকেন্টলি করেছে। আপনি দেখেন একবার কিন্তু মাঝখানে কিন্তু এই যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কিন্তু আইনশৃঙ্খলা যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় ছিল না। এখন কিন্তু ন্যাচারালি এটা চলে এসেছে। প্রবাসীদেরকে, ভাইয়া যে প্রবাসীদেরকে নিয়ে কথা বলে, প্রবাসীরা কিন্তু এই ফার্স্ট টাইম পোস্টাল ব্যালটের মধ্যে ভোট দিতে পারবে। এটা কিন্তু বাংলাদেশে আগেও ছিল, আইনে ছিল, কিন্তু এখন আবার প্রয়োগ ছিল না। এক্স্যাক্টলি প্রয়োগ ছিল না, কিন্তু এটা প্রয়োগ। এই ধরনের নতুন কিন্তু অনেক কিছু ওরা ইন্ট্রোডিউস করছে, খুব মানে আমি যেটা বলবো খুব আন্তরিকতার সাথে করছে। তো এখন রাজনৈতিক দলগুলো যদি একটু সহযোগিতা করে সরকারকে, এবং আমরা যারা সাধারণ জনগণ আছে, নাগরিকরা আছে, তারা যদি সহযোগিতা, তাহলেই কিন্তু এটা একটা সফলতার পর্যায়ে যায়। দেখেন এখানে আমি এই যে আগের ইয়েতে বলেছিলাম, আগের আপনার যে যদি ঐক্যবদ্ধ নির্বাচন না হয়, ঐক্যবদ্ধ নির্বাচন হওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগের একটা কিন্তু তৎপরতা থাকবে, যেহেতু তারা এখন পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ, এখন পর্যন্ত সরকারিভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা হয়তো নির্বাচন ওইরকমভাবে অংশগ্রহণ করার তাদের কোনো লেজিটিমেসি থাকবে না। কিন্তু আপনি যদি মনে করেন যেভাবেই নির্বাচন হোক না কেন, তার মধ্যে প্রায়ই চেষ্টা করে, আপনি দেখবেন দ্য প্রিন্টে বের হয়েছে যে মোহাম্মদ আরাফাত বলছেন যে আমি কিন্তু ঘুমাই না, আমি 24 ঘন্টাই থাকি যে কীভাবে ডক্টর ইউনূসের সরকারকে উৎখাত করা যায়, কিভাবে আমরা আবার আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনতে পারি। সো এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু এটা আছে। তো এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেরকম ঐক্যবদ্ধ তারা ছিল 5ই আগস্টে। হ্যাঁ, 5ই আগস্ট আগে বা সেই 36 দিনের আপনার আন্দোলনে এখনও কিন্তু ঐক্যবদ্ধ, নির্বাচনটাই হইতে পারে ঐক্যতার কেন্দ্রবিন্দু। এবং আমার মনে হয় যে আসলে যেই ধরনের যে ডিসপুটগুলো এখনও আছে, উইদিন ভেরি শর্ট টাইম সেটা হয়তো কমে যাবে। কারণ আমি একটু আশাবাদী এই কারণে, আমি আজকে যেটা পড়লাম যে ওদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বেসিকলি তো ওরা বিএনপিকে বলতেছে যে ওই জিনিস ওরা মানে নাই, উচ্চকক্ষে পিআর বা ইত্যাদি ইত্যাদি। তো এটা আলোচনার ভিত্তিতে হয়তো একটা কিছু জিনিস ওনারা সলভ করবে বা কিছু জিনিস সলিউশন আসবে। না হলে কিন্তু মনে করে নির্বাচন হলো, কয়েকটা দল অংশগ্রহণ করলো আর 2-1টা দল অংশগ্রহণ করলো না, তাহলে কিন্তু সেই আগের অবস্থায় হবে। এই নির্বাচন কিন্তু আসলেই গ্রহণযোগ্য হবে না। তখন এই নির্বাচনের আউটপুটটা কিন্তু মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না। মানুষ যে উৎসবমুখর নির্বাচন বঞ্চিত হয়ে আসছিল দীর্ঘদিন ধরে, সেই অবস্থায় থাকবে এবং এর কোনো আপনার পজিটিভ রেজাল্ট দেশে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। সুতরাং সবাইকে নিয়েই নির্বাচন করতে হবে। এবং সমস্ত যেটা আপনি প্রথম বলতেছিলেন, যেখানে রাজনৈতিক দলগুলো দায় কি, রাজনৈতিক দলগুলোকেই কিন্তু ভাইয়া যেটা বলতেছে ইউনাইটেড হইতে হবে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা কথা বলছিলেন, উনি কারেক্টলি পয়েন্ট আউট করছেন যে যেসব বিষয়গুলোতে ঐকমত্য হবে, জাস্ট যেসব বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেই বিষয়গুলো নিয়ে জুলাই সনদ তৈরি হবে এবং সেটাই স্বাক্ষরিত হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কিছু কিছু দল ওই ঐকমত্যের বিষয়েও, যেগুলো ঐকমত্য তার বাইরেও তারা অনেক জিনিস চাচ্ছে। তো এটা কিন্তু আসলে ওনার কথারও বৈপরীত্য হলো, ওনাকে সহযোগিতা করা হলো না। তা আমরা আশা করি যে এই রাজনৈতিক দলগুলা যারা এই এখনও নির্বাচনের ব্যাপারে একটু টালটমল অবস্থায় আছে, তারা আগামী সপ্তাহে হয়তো ঐকমত্য কমিশন আবার তাদের সাথে কিন্তু বসবে এবং ওপেনলি বলেছে অলরেডি তারা কিন্তু বিভিন্ন অ্যাটর্নি জেনারেলের সাথে বসেছে, অন্যান্য আইনজ্ঞদের সাথে বসেছে, এটা কীভাবে আইনি কাঠামো দেওয়া যায়। এবং বিএনপি খুব আন্তরিকতার সাথে এটাকে অ্যাগ্রি করেছে। তারা কিন্তু বারবারই বলছে যে তারা চাচ্ছে নির্বাচনটা হোক। ভাইয়া বলছিল যে অভিজ্ঞতার একটা বিষয় আছে, তারা তো রাষ্ট্র পরিচালনা যেভাবে হোক অনেকদিন করেছে, তারা 1991, 96, 2001 থেকে 2006 তাদের রাষ্ট্রের অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকে তারা চাচ্ছে যে নির্বাচনটা হলে দেশে কিন্তু একটা স্থিতিশীলতা আসবে এবং দেশের মানুষ একটা সামাজিক রূপান্তর পাবে, যেটা তাদের ফেভারে যাবে সার্বিকভাবে। এবং আমার যেটা মনে হয় আর কি, যে রাজনৈতিক দলগুলো এখন যেভাবে জবাবদিহিতার আওতায় আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম লাইভ হয়েছে বিটিভিতে। সুতরাং রাজনৈতিক দলগুলো কিন্তু এখন আর চাইলেও খুব সহজে এখন মিডিয়া এবং অন্যান্য জিনিস এত বেশি আপনার ভিজিলেন্ট, এত বেশি সতর্ক, যে চাইলেও কিন্তু ওরা বিপথে যাওয়ার সুযোগ কিন্তু খুব কম। অনেক ধন্যবাদ শাকিল। আপনি তো এই প্রবাসীদের নিয়ে কাজ করেন, তাদের মনোভাব জানেন, পোস্টাল ব্যালটে তাদের প্রতিক্রিয়া কি? পোস্টাল ব্যালটে আসলে খুব বড় আকারে নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ তাদের হবে আমি এটি মনে করি না। আমি কালকেও একটু বলেছি, আমি চেষ্টা করছি নির্বাচন কমিশনকেও ব্যাপারটি পৌঁছাতে, যে এটাকে অনলাইনে করা যায় কিনা। পৃথিবীর বহু দেশে কিন্তু অনলাইনের ভোটিং সিস্টেম আছে, তারা এগুলো এক্সারসাইজ করেছেন। ইন্ডিয়া থেকে
ইন্ডিয়াতে তো আপনার বিদেশিদের প্রবাসীদের কোনো ভোটিং রাইটই নাই। তাদের যে বিদেশে যারা থাকেন তাদের কিন্তু ভোটার নাই। এই যে এনআরআই আছেন তাদেরকে কি অন্য দেশের নাগরিক হলে তাদেরকে কিন্তু ভোট দেওয়ার কোনো স্কোপই নাই। তারা নাগরিক হিসেবে তাদেরকে একটা কার্ড দিয়ে রাখে, কিন্তু তাদের কোনো ওই রকমের নাগরিকের কারাগারের লোকজনকেও পোস্টাল ব্যালটে করা হয়েছে। আপনি যাদেরকেই বলেন, যেমন ধরেন আমাদের প্রবাসে যারা আছেন 70 থেকে 78% লোক হচ্ছেন শ্রমজীবী মানুষ, বিভিন্ন কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশে গেছেন, মধ্যপ্রাচ্যের দেশ, সৌদি আরব, ইউএই, কাতার, বাহরাইন, এইসব দেশে গেছেন, মালয়েশিয়া। এরা কিন্তু খুব খেটে খাওয়া মানুষ। আপনি দুদিন নষ্ট করে কোথাও পোস্ট অফিসে যাওয়া, অনলাইনে সব শেষ করা, ভোটের ব্যবস্থা করা, এটি একটা তাদের জন্য একটা জটিল পরিস্থিতি। এটিকে যদি কোনোভাবে, এখন এত মডার্ন জিনিস এসছে, কোনোভাবে যদি অনলাইনে করতে পারতো তাহলে হয়তো সে কোনো একটা সময় কোথাও বসে তার একটা কোড থাকতো। যেমন আমার একটা কোড দিয়ে, আপনি জানেন, আপনি কোনো কোড দিয়ে যদি একটা কাজ করেন, সেকেন্ড টাইম ওই কোডটা আর ইউজ করতে পারবেন না অনলাইনে। এরকম অনেক প্রসেস আছে। আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক ভালো ভালো অভিজ্ঞ লোকজন আছে। এদেরকে নিয়ে যদি কাজগুলো করা যায়, ব্যাপকভাবে যদি আমি প্রবাসীদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারি, তাহলে একটা ফেয়ার ইলেকশনের এটা একটা হবে, সুযোগ হবে। কারণ এরা কিন্তু প্রভাবিত না হয়ে কিন্তু ভোট দেবে। এখানে বাংলাদেশে কিন্তু আমাদের নির্বাচনকে প্রভাবিত করা, অর্থের দৌরাত্ম্য, প্রভাবের দৌরাত্ম্য, এলাকার মাস্তানি, এগুলো সব আছে। ওয়ান ডেতে এগুলোকে সব সরে যাবে না, কিন্তু 24 জুলাই 24 সব কিছু ওয়াশ করে ফেলতে পারবে না। আমার খুব আগ্রহ ছিল এই 24 সৈনিকরা, যোদ্ধারা, এই মেধাগুলো দেশের ভিতরের যে অনাচারগুলো আছে রন্ধ্রে রন্ধ্রে, এগুলো তারা বের করে আনবে, এনে এগুলোকে ডিসেমিনেট করবার ব্যবস্থা করবে। ডক্টর ইউনূসকে নিয়ে এই কাজগুলো তারা করবেন। তারা রাজনীতি এসছেন, হয়তো তাদের চিন্তাভাবনা অন্যরকম আছে, বাট ওটা হলে আমার কাছে মনে হচ্ছিল তারা অনেক মর্যাদায় সম্মানে থাকতে পারতেন এবং রাষ্ট্রের সত্যিকার অর্থে কাজ হতো। 5-7 জন মন্ত্রী এমপি হওয়া নয়, অনেক বড় আকারে আমি এই তরুণদেরকে আমি এই দেশের রাষ্ট্রীয় কাজে লাগাতে পারতাম। বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে বিভিন্ন রকমের সার্ভে, রিসার্চ, ডেভেলপমেন্ট, এদেরকে কাজে লাগানো যেতে, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তাদেরকে কাজে লাগানো যেত। এখনও যেভাবে তারা অনেক জিনিস প্রভাবিত করার চেষ্টা করেন, সেই কাজগুলো তখনও একটা তারা কি বলা যায়, একটা প্রেশার গ্রুপ হিসেবে সত্যিকার অর্থে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে থাকবেন। এখন হয় তারা এনসিপি থাকবেন, না হয় জামাতে ইসলামী থাকবেন, না হয় বিএনপি থাকবেন। তখন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে তাদেরকে রাখা যেত এবং আমরা সকলেই এটাকে ওয়েলকাম করতাম। যা হোক, তাদের পছন্দ, তারা গেছেন। আমার মনে হয় যে এখনও সময় শেষ হয়ে যায় নাই। প্রবাসীদের ভোটাধিকার আমাদের দরকার এবং প্রবাসীদের মধ্যে তাদের অনেক জনপ্রিয়তা ছিল, এই তরুণদের। কিন্তু এই সাম্প্রতিক ঘটনা প্রবাহ, পত্রপত্রিকায় যেসব খবর প্রচারিত হচ্ছে, বিভিন্ন রকমের যে জিনিসগুলো কাম্য নয়, এগুলো যখন প্রচার হচ্ছে তখন বিদেশে মানুষজন হতাশ হচ্ছেন এবং এই হতাশা থেকে তাদেরকে বের করে এনে যেটুকু ভুল ত্রুটি হয়েছে এগুলো থেকে বেরিয়ে সামনের দিনগুলোতে সুন্দরভাবে সামনে কিভাবে নৈতিক অবস্থান থেকে তরুণ নেতৃত্ব এগিয়ে যেতে পারে সেই চিন্তাটা রাখা উচিত। কিছু কথাবার্তা আসছে, আপনি যখন বেশি জিনিসের উপরে প্রেস করবেন, মানুষ কিন্তু চিন্তা করে থাকে এটা তো বেশি চাপ দিচ্ছে কেন, ওই বেড়া শেয়ালের লেজ কাটার মতো, যে বেশি জিনিসের উপর প্রেস দিচ্ছে কোনো অসুবিধাটা কোথায়। এখন মানুষজন চিন্তা করা শুরু করছে কোন নেতা কোন সিটে কত ভোটে পাশ করতে পারবেন, এই হিসাবটা মানুষের মধ্যে এসছে। তখন কিন্তু মানুষ বুঝে যাবে যে তিনি বোধহয় এইটা রাষ্ট্রীয় প্রয়োজনে নয়, তার পাশ করার সুবিধার্থে বোধহয় এই জিনিসটা বলছেন। এই জায়গাটার চিন্তাটা রাষ্ট্রীয়ভাবে যাক, আমি এটা চাই না। আমরা চাই ভালো জিনিসগুলো হোক এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো খুব পাবলিকলি স্টেটমেন্ট করবার দরকার নাই। নিজেরা বসেন, তিনারা আমাদের মুরব্বী, এই দেশকান্ত রাজনৈতিক প্রতিষ্ঠানের মাধ্যমে চালিত হবে। আমরা সেখানে যেতে চাই এবং তারা তাদের লিডারশিপটা প্রুভ করেন আমাদের কাছে। আমাদেরকে কোনো রকমের জিম্মি করা, ব্ল্যাকমেল করা, নির্বাচন দিব না, হবে না, এগুলো করে আর এই জাতিকে পেরেশানি করা ঠিক না। অর্থনৈতিক খাতের আপনি অবস্থা জানেন, আর প্রায় 500-600 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কয়েক লক্ষ মানুষ দৈনন্দিন কাজ পাচ্ছে না। মানুষ, আমরা আত্মহত্যার একটা ঘটনা দেখেছি, সত্য মিথ্যা জানি না, এগুলো কিন্তু নীরবে দুর্ভিক্ষ চলছে গ্রামে শহরে। আমরা যারা গাড়ি গুড়ি চলছি, সুদীরা টাকা দিচ্ছে, সাধারণ মানুষকে কে টাকা দিচ্ছে, ও চলছে কিভাবে? এখন কি রাজনৈতিক চাঁদা দেয় মানুষজন? গরিবদের চাঁদা দেয়? ইলেকশনের ডিক্লেয়ার করলে বরং কিছু চাঁদা পয়সা দিতে পারে, কিছু খাওয়ানো দাওয়ানো হয়তো হতে পারে, কিছু মেজবান হবে। এই সাধারণ মানুষ কিভাবে পাচ্ছে? এই তরুণদেরকে আমি চিন্তা করতে বলবো যে এইরকম একটা রাষ্ট্রীয় অব্যবস্থার মধ্যে বা অস্থায়ী ব্যবস্থার মধ্যে রাষ্ট্র থাকলে কিন্তু ইকোনমি চলবে না, ইনভেস্টমেন্ট হবে না, ইন্ডাস্ট্রিগুলো চলবে না। কিছু লোকজন চুরিচামারি করে এই দেশটাকে, আমি ট্রেডের সাথে জড়িত, কিছু লোকজন চুরিচামারি করে নেতৃত্ব নিয়ে এই দেশটাকে ফুকলা করে ফেলেছেন। আর ফুকলা যাতে না হয়, এটাকে রিপেয়ার করবার জন্য, ব্লিডিং বন্ধ করবার জন্য ডক্টর ইউনূসকে অপমান করার দরকার নাই। অর্থনীতি থাকলে লাগবে,
তরুণদেরকে বলবো তাকে সম্মান করে রেখে আমাদের রাজনীতিবিদরা তাকে কাজে লাগাবার জন্য একটা জায়গা রাখেন, যাতে করে আমরা জানি এটা বড় কোনো পদের কথা নয়, তার ব্যক্তিগত অবস্থানটাকে কিভাবে কাজে লাগা যায় অর্থনৈতিক স্বার্থে সেটা চিন্তা করে রাজনীতিবিদরা বের করুন, যাতে ভবিষ্যতে তাকে কাজে লাগানো যায়। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্র কিভাবে মেরামত হতে পারে? রাষ্ট্র মেরামতের জন্য তো এই উদ্যোগ তো আপনার রাজনৈতিক দলগুলাই রাষ্ট্র মেরামতের যে উদ্যোগ নিবে আর কি মূলত, এবং যে কমিটমেন্টগুলো করছে সেই কমিটমেন্টগুলোর প্রতিফলন যদি থাকে তাহলে রাষ্ট্র মেরামত হবে। আপনি দেখবেন যে সংবিধানের যে সংবিধানের সংস্কার, বিচার ব্যবস্থা কিন্তু সিগনিফিক্যান্ট কিছু জিনিস এবার আপনি দেখতে পাবেন যে আমি বলি আপনাকে, যেমন ধরেন হাইকোর্টের যে বেঞ্চ, সে বেঞ্চ কিন্তু বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে, একক বা দ্বৈত বেঞ্চ বিভাগীয় পর্যায়ে নিয়ে যায়, এবং উপজেলা লেভেলে অধস্তন আদালত আপনার স্থানান্তর করা হবে। ইটস এ সিগনিফিক্যান্ট। এগুলো সবাই কিন্তু ঐকমত্য হয়েছে এই বিষয়ে। নির্বাচন কমিশনের বিষয়ে কিন্তু সবাই ঐকমত্য, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে সবাই কিন্তু ঐকমত্য হয়েছে। এখানে কারো কিন্তু কোনো ডিফারেন্স নাই কি প্রসেসে নির্বাচন, এবং সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দল নেত্রীর স্পিকার, ডেপুটি স্পিকার এবং আপিল বিভাগের বিচারপতি, এদের সমন্বয়ে একটা কমিটি থাকবে, এবং এরা নির্বাচন কমিশনের ব্যাপারে কিন্তু ঐকমত্য হয়েছে। পুলিশ কমিশন কিভাবে হবে সেই ব্যাপারে কিন্তু ঐকমত্য হয়েছে। নির্বাচনের সীমানা নির্ধারণ কিভাবে হবে, আমরা কিন্তু অনৈক্যটার কথা বলছি, ঐক্যের কথাটাও বলা দরকার। আসলে নির্বাচনের সীমানা কিভাবে নির্ধারণ হবে সেটা কিন্তু আপনার ঐকমত্য হয়েছে। এইরকম মানে সিরিজ অফ জিনিস, মানে যেগুলো সিগনিফিক্যান্ট খুব আমাদের মানে নীতি নির্ধারণের বিষয়, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলোতে কিন্তু ঐক্য হচ্ছে। এগুলো যদি আমরা সঠিকভাবে আপনার এক্সিকিউট করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি নিজেদের দৈনন্দিন জীবনে এবং রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে, তাহলে কিন্তু আপনার এর একটা আউটকাম, ভালো আউটকাম আসবে দেশে। হ্যাঁ, এবং এটা প্র্যাকটিস কিন্তু করেই যেতে হবে। আর ভাইয়া যে কথাটা আমি একটু ভাইয়ার সাথে খুবই একমত, যে এই যে এখন একটা ডিজাস্টার সিচুয়েশন, মানে ইকোনমিক্যাল ডিজাস্টার বলতেছি আর কি, ডিজাস্টার সিচুয়েশন, সেখান থেকে উত্তরণের জন্য এই রাজনৈতিক দলগুলা যদি সবাই ঐকমত্যভাবে আপনার নির্বাচনের দিকে এগিয়ে না যায়, তাহলে কিন্তু আপনার সামনের দিনে কোনো কারণে যদি নির্বাচন ফেল করে, তাহলে কিন্তু এটা কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা, আমাদের সবার জন্য একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। অনেক ধন্যবাদ সালাউদ্দিন আহমেদ রায়হান। শাকিল চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। সময় নেই হাতে, কথা বলা যাচ্ছে না। ধন্যবাদ ভাই। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।